নমস্কার। বাংলার বিপ্লবে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। প্রতিদিনের মতো আজও উপস্থিত হয়েছি বাংলার বিপ্লব নিয়ে। হ্যাঁ, আমি সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনার কথাই বলি, কিন্তু আজ একটু আপনাদের মনে হয় অন্য জেলা নিয়ে কথা বলবো। কারণ যদিও দক্ষিণ চব্বিশ পরগনার তার সঙ্গে যুক্ত আছে, সেটা কোনো কথা নয়। তবে যেটা নিয়ে বলতে চাইব সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন যে টানা যেভাবে বৃষ্টি চলছে তাতে কিন্তু আমার গ্রাম বাংলার নদীগুলো ফুঁসছে। একদম পরিষ্কার করে জানিয়ে রাখি, পাহাড় অঞ্চলে ধস নামছে, বিপর্যয় ক্রমশ। কিন্তু দেখুন, 2025-এ ভয়াবহ এক প্লাবন হয়েছিল। সেই প্লাবনে উত্তরবঙ্গের প্রায় সবকটি নদী, তিস্তা, তোর্ষা, তারপরে হচ্ছে জলদাপাড়া, ময়নাগুড়ির যে নদীগুলো আছে, বিশেষ করে আপনি যদি ধরেন জলঢাকা নদী এবং মানে এই যে সিসামারা নদী, এই নদীগুলো কিন্তু এই প্লাবনে এই নদীগুলো ফুঁসে উঠেছিল। এবং সেখানে যে বাঁধ দেওয়া ছিল, নদী যে বাঁধ দেওয়া ছিল, সেই বাঁধগুলো কিন্তু ভয়ঙ্করভাবে ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার ফলে সেখানে যে লোকালয় ছিল, সেই লোকালয়গুলো কিন্তু সেই জলের প্লাবনে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা গত প্লাবনে দেখেছি মানুষের অসহায়তা, দেখেছি জলদাপাড়ার জঙ্গল থেকে বন্য প্রাণীগুলো সেই জলোত্তরে ভেসে অন্য কোথাও চলে গিয়েছিল এবং অনেক বন্যপ্রাণীর মৃত্যু পর্যন্ত হয়েছিল। গৃহস্থ বাড়ির ক্ষতি হয়েছিল। প্রায় 800 বিঘা জমি জলের তলায় চলে যায়। তারপর থেকে বিগত সরকার বলুন, সেই সময় গ্রামের মানুষের যে সাহায্য দরকার, আপনাদের হয়তো মনে আছে, সেই সময় ময়নাগুড়িতে এবং উত্তরবঙ্গের যিনি আজকে মন্ত্রী শঙ্কর ঘোষ এবং একজন সাংসদ যখন সেখানে ত্রাণ নিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেছিলেন, সেই সময় আক্রান্ত হয়েছিল একটি জনগোষ্ঠীর হাতে। আক্রান্ত মানুষ বলবো না, ইচ্ছাকৃতভাবে তাকে আক্রান্ত করা হয়েছিল। আজকে কিন্তু সেই শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে তিনি একটি জয়ী হয়ে এসেছেন এবং তিনি কিন্তু বাংলার একজন মন্ত্রী। সুতরাং বিগত 2025-এ যে প্লাবন হয়েছিল, সেই প্লাবনে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। আর উত্তরবঙ্গ বিপর্যস্ত হলে বিশেষ করে একটা কিন্তু বড় ভয় থাকে, যেটা আমাকে এইমাত্র যে খবরটা আপনাদের জানাই, যে খবরটা জানানোর জন্যই আজকে এইখানে আসা, সেটা হচ্ছে ভুটান থেকে ডিলেমাটি, ডিলেমাটি যে ভুটানের নদী থেকে যে ডিলেমাটি, সেটা হচ্ছে সেই মাটিটা যখন ওই নদীর দ্বারায় এসে পৌঁছাচ্ছে নিচে, সেইখানে কিন্তু আপনার জমির যে জলের যে চরিত্র, সেই জলের কারণে সেই ডিলেমাটির জন্য প্লাবনের যে সমস্ত জায়গা ভেসে গেছিলো, সেইখানে নতুন করে আবার যখন চাষ করা হয় তাতে কিন্তু চাষের অনেক ক্ষতি হয়। সুতরাং এই মুহূর্তে পাহাড় বিধ্বস্ত পাহাড়ি এলাকা আপনি যদি বলেন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং ভুটান সংলগ্ন এলাকা কিন্তু একেবারে পাহাড়ে এই ক্রমাগত বৃষ্টির ফলে পাহাড়ে ধস নামছে। আর সেই জলের গতি ক্রমশ যখন এই ফুঁসছে, বিশেষ করে তিস্তা, সিসামারা নদী, একের পর এক জলঙ্গি সবগুলো কিন্তু ফুঁসছে। আমরা জলদাপাড়ার যে বনাঞ্চল যে রয়েছে, সেটাও কিন্তু একটা বিপন্নতা। গত বছরের সেই প্লাবন থেকে মানুষ কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু একদম বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত, সেইখানে যে শাখা নদীগুলো, সেইগুলো কিন্তু ধীরে ধীরে, কারণ যদি বলেন বাংলায় যখন প্লাবন বাড়ে, সেই বাংলার প্লাবনের সমস্ত জল শহর থেকে শুরু করে গ্রামের জলটা গিয়ে পড়ছে গঙ্গায়, আর সেই গঙ্গা দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে। সুতরাং সাগরের জলের স্ফীতি বাড়ছে, ছোটোখাটো নদীগুলো ফুলে ফেঁপে উঠছে। এইভাবে যদি ক্রমাগত বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু একটা আশঙ্কা রয়েছে। তারপরেও যারা শহর অঞ্চলে আছেন সেই মানুষগুলো দেখেছে বিগত সরকারের হাত ধরে নিকাশি ব্যবস্থা কি হয়েছে জানি না, কিন্তু এই সরকার, নতুন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, শুধু দেখুন 3,000 টাকার ভাতা দিয়ে হয়তো মানুষকে আপনি সাময়িক ইসে করতে পারেন, কিন্তু আপনি আগে ভাবুন, যদি ভিটে মাটিই না থাকে, প্লাবনে যদি সব ভেসে যায়, তাহলে আপনার ওই 3,000 টাকা নেওয়ার লোকটাই তো থাকবে না। সুতরাং এই মুহূর্তে যেটা দরকার, যে
বিপর্যয় টিম নামিয়ে ওসব করে না, কিভাবে নদীর বাঁধগুলোকে রক্ষা করা যায়, কিভাবে নদীর বাঁধগুলো রক্ষা করে নদী পাড়ের মানুষগুলোকে, নদীর দুপারে যে মানুষ রয়েছে সেই পাড়ের মানুষগুলোকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, সেই জায়গায় সরকারিভাবে ভাবতে হবে। কারণ দেখতে দেখতে কিন্তু 60টা দিন পেরিয়ে গেছে। আপনারা মানুষের কাছে মানুষ আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা নিয়ে এসছে। সুতরাং কোনো তাল মেলাতে নয়, যদি এবার প্লাবনে আবার সেই ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে কিন্তু দায় আপনাদেরকেও নিতে হবে। কারণ এই যে ঘন বৃষ্টির সঙ্গে সঙ্গে আপনারা শুধু শহরে না, গ্রামের শহর বাদ দিয়েও বহু মানুষ এই বাংলায় থাকে, সেই বাংলার মানুষের কথাগুলো, নদী যে বাঁধগুলো আছে গুরুত্বপূর্ণ সহকারে, এখনও পর্যন্ত কোনো নেতা মন্ত্রীকে আমি দেখলাম না যে নদী এলাকায় যে বাঁধগুলো আছে সেগুলোর পর্যবেক্ষণ করা। যেগুলো করছেন সেগুলো হচ্ছে আপনারা ডিম ছুঁড়ছেন, আপনারা বিগত সরকারের নেতাদের, তাদের ব্লক স্তরের থেকে শুরু করে মন্ত্রীদের আপনারা ডিম ছোড়ার জন্য যেমন রাজি আছেন, মানে রেডি হয়ে আছেন, তার কোনো বিরোধিতা করছেন না। অন্তত আগামী দিনে যদি নদী বাঁধের এই আপনাদের কারণে এই নদীর পাড়ের মানুষগুলো যদি ভেসে যায় তাহলে কিন্তু পাল্টা ডিমটা আপনাদেরকেও খেতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই মুহূর্তে বাংলায় সবচাইতে যেটা দরকার সেটা হচ্ছে নদী বাঁধগুলো, আর সেই নদী বাঁধগুলোকে ইমিডিয়েটলি পর্যবেক্ষণ করে তার অবস্থা কী, যাতে এই প্লাবনে কোনোভাবেই যেন বাংলার মানুষের ক্ষতি না হয়। কারণ নদী ভেঙে গেলে কিন্তু মানুষের অবস্থা শেষ হয়ে যাবে। আজ এখানেই শেষ করব। কেমন লাগছে আমার অনুষ্ঠান আপনারা সরাসরি জানাতে পারেন। প্রতিদিন ঠিক এই সময় বাংলার বিপ্লব নিয়ে আমি বিপ্লব আসছি। নমস্কার।